আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। সম্প্রতি আমার ভ্রমণ করা সুন্দরবন, করমজল, ষাট গম্বুজ মসজিদ এবং খানজানির মাজার কিভাবে 999 টাকায় ঘুরেছি এ সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য থাকছে, তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং চলে এসেছি বেকুটিয়া সেতুতে, নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। ট্রাভেল গ্রুপ ডিম ক্রিচ। রাত 12:30টায় আমাদের বাস চলতে শুরু করে এবং আমরা ইতিমধ্যে চলে এসেছি বেকুটিয়া সেতুতে। এটি বরিশাল থেকে 1 ঘন্টা বাস চালানোর পরে এসে পড়েছি। সকলকে স্বাগতম জানাচ্ছি বেকুটিয়া সেতু থেকে, যেটি চীন বাংলাদেশের 8ম মৈত্রী সেতু হিসাবে পরিচিত। এটি পিরোজপুর জেলার কচা নদীর উপর অবস্থিত। 2018 সালে এটার কাজ শুরু হয় এবং 2022 সালে এটার কাজ শেষ হয়। 889 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। মূল সেতুর দৈর্ঘ্যটি হচ্ছে 1000 মিটারের কাছাকাছি এবং যে এর চওড়াটা দেখছেন এটি 13 মিটারের কাছাকাছি। মোট 10টি পিলারের উপরে এবং 60টি স্প্যানের উপর এটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে 16টি জেলা যুক্ত হয়েছে। যে এই 16টি জেলা যুক্ত হওয়ার কারণে এই মানুষের অর্থনৈতিক জীবন, স্বাভাবিক জীবনযাপনে এর একটা ভালো প্রভাব পড়েছে। মধ্যরাতে বিরতির পর আমাদের বাস আবার চলতে শুরু করলো। আমরা চলে যাচ্ছি বাগেরহাট মংলার উদ্দেশ্যে। বাসে চলাকালীন অবস্থায় আর পারলাম না, পড়ে গিয়েছি ঘুমে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সামনে কিন্তু 3 জন গাদাগাদি করে শুয়ে পড়েছি। রাত এখন 4টার কাছাকাছি। আমরা ইতিমধ্যে মংলা এসে পৌঁছে গেছি। আমাদের নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং আমরা এখন চলে যাব নাস্তা করতে। সকালের নাস্তায় আমাদের ছিল ডিম খিচুড়ি। ট্রাভেল গ্রুপ ডিম খিচুড়ি একটি হোটেলে বরাদ্দ করছে। আমরা সেখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে মূলত সব ঢাকা থেকে সহ বাংলাদেশের সকল জায়গা থেকে বাস এসে এখানে থাকে। যাচ্ছি সুন্দরবন, ভুলেও বাঘ শিকারের কথা মাথায় আনবে না, কারণ আপনি নিজেই শিকার হয়ে যেতে পারেন। আর বন্যপ্রাণী যাতে কোনো ক্ষতি নয়, ঠিক আছে? চলেন এখন আপনাদের সাথে সুন্দরবন যাই। নদীর এপাশ ওপাশ ভালো করে দেখতেছিলাম এবং যে ভাটা, এই যে নদীর কি অবস্থায় দেখতে পাচ্ছেন, আমাদের রিজার্ভ বোট কিন্তু চলা শুরু করে দিয়েছে এবং আমরা যে পশুর নদী, বিখ্যাত পশুর নদী সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের করমজলের উদ্দেশ্যে। আমি একদম নৌকার বোটের সামনে এমনভাবে দাঁড়িয়েছি, রিস্ক নিয়ে একটু প্রকৃতিটাকে একটু ভালো করে উপভোগ করতেছিলাম। আমাদের বোটের যে অন্যান্য সদস্যরা তারা তার নিজের স্থানে বসে প্রকৃতিটাকে উপভোগ করছিল এবং চারপাশে সৌন্দর্য দেখছিল। আমাদের পার্শ্ববর্তী আরেকটি ছোট বোট যাচ্ছে। এটি মূলত 10 জন বা এরকম একটা গ্রুপ করে যারা যায় তাদের, দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে অংশটা, এটি মূলত হচ্ছে সুন্দরবনের করমজলের অংশ। আমরা যেতেই দেখতে পেলাম যে কয়েকটি বোট ইতিমধ্যে চলে এসেছে এবং এদের ভয় পাইলে চলবে না। আমাদের একজন খুব ভয়ে দৌড়ে দৌড়ে চলে গেল, ভয় দেখাইছে, অনেকেই ভয় পাইছে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঢুকতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্বাগতমূলক কিছু বাণী সেখানে দেওয়া আছে এবং এই পাশেই বিভিন্ন রকমের তথ্য দেওয়া আছে। এই যে সুন্দরবন সম্পূর্ণটার আয়তন, তারপর হচ্ছে কুমিরের ডিম সহ, মানে এই সুন্দরবনে আপনি কি দেখতে পারেন এই সম্পর্কিত একটা যে প্রাথমিক ধারণা সেখান থেকে দেখতে পারবেন। আর সেখানে গিয়ে দেখতে পেলাম যে ওইখানে বিভিন্ন বিষয়াদি, আপনি যদি এখানে ওই এরিয়াটা ঘোরেন কিভাবে কোন অংশটা করতে পারবেন সে সম্পর্কে একটি বিস্তারিত তথ্য সেখানে আছে। যে করমজল আছে, তারপর আপনার হারবাড়ি আছে, তারপর দুবুলার চর আছে, জামতল আছে, আরও অনেক জায়গার বিস্তারিত তথ্য কিন্তু সেখানে আছে। এই হচ্ছে হরিণ আর যে প্রজনন কেন্দ্র সেই জায়গাটা। এখানে 50-এর অধিক হরিণ আছে এবং এরা কিন্তু সাধারণ খাবার খায় না, পাশেই আপনি খাবার কিনতে পাবেন। সেই খাবারগুলোই মূলত তারা খায়। দর্শনার্থীরা তারা বিশেষ ধরনের পাতা কিনে এদেরকে খায়। এগুলো অসম্ভব সুন্দর চিত্রা হরিণ। পাশে 2টি হরিণকে দেখতে পাচ্ছি যে তাদের মতো করে তারা মারামারি করছে। যাই হোক, আমরা একটু উপভোগ করি এই হরিণগুলোর আসলে দুষ্টমি। মূলত করমজল হচ্ছে যে চিত্রা হরিণ এবং যে কুমির প্রজনন কেন্দ্র এটাকে বলা যায়, ঠিক আছে? তো সেই হিসাবে এখানে যে হরিণ অথবা কুমিরগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে এগুলো প্রজননের জন্য মূলত রাখা। তারপরও দর্শনার্থীরা যারা বনের একদম গভীরে যাবে না তাদের জন্য এটা বলা যায় যে দুধের সাথে গোলে মেটাতে হলে এই যে স্পটগুলোকে আসলে ভিজিট করা যায়। আসলে আমরা এগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করবো। এটা মূলত হচ্ছে যে কুমির প্রজনন কেন্দ্র আছে। এই যে এরিয়াটা আসলে প্রত্যেকটা শেডের ভিতরেই কুমিরগুলো আছে। এটা মাঝারি বয়সের একটা কুমির, বিভিন্ন বিশেষ করে মিঠাপিনির কুমিরও আছে। আর এই যে পুকুরটা, এইটা
একদম একটা বড় কুমির, কয়েকটা বড় কুমির আছে, এটা একদম প্রজনন করে এই জায়গায় ডিম পারে, এগুলো সেই ডিমগুলো ওই জায়গা নিয়ে ফুটায়, তারপর বাচ্চা হয়। এটা হচ্ছে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদের থাকার জায়গা বা পর্যবেক্ষণের জন্য। আর এই হচ্ছে এই জায়গাটা ছোট একটা দোকান, বিশেষ করে মধু দেখতে পেলাম, বিভিন্ন রকমের মধু, সুন্দরবনের বিভিন্ন ফুলের মধু এখানকার দেখতে পাচ্ছি। আপনারা কেউ আসলে এই জায়গা থেকে একদম পিওর অথেন্টিক মধু নিতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না কিন্তু। আর বাকি যে খাবারগুলো আছে এগুলোর দামগুলো কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি। চলেন এবার যে ক্রোকোডাইল টাওয়ারে উঠি। এই ক্রোকোডাইল টাওয়ার থেকে প্রথম তলা থেকে 4-5টা কীরকম সেইটা দেখতে পাচ্ছেন। চলেন এবার একটু উপভোগ করি 5 তলা থেকে 4-5টা। এখন চলেন একটু বনের ভিতর ফুড ট্রেল থেকে ঘুরে আসি। এখন বনের যে ফুড ট্রেলগুলো এই পথ থেকে যায়, আর পাশে কিন্তু বিভিন্ন রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাচ্ছি। সেই উদ্ভিদগুলোতে বিভিন্ন রকমের বানর উঠে আছে, অনেকে দেখছে। এ হচ্ছে কাঠের ট্রেল, অনেকেই স্বাগতম জানাচ্ছে। এবার মূলত আসল যে সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি বিস্তারিত অনেক ব্যাপারে আর কি কথা বলেছি। যাই হোক, এই ব্যাপারগুলো আসলে বললে অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আপনার এই যে সৌন্দর্যটা এটা একটু উপভোগ করেন। আমি বলি এই যে ফুড ট্রেলটা এটা মোটামুটি হচ্ছে যে 1200 মিটারের মতো, অর্থাৎ 3700 ফুটের মতো এই যে ফুট ট্রেল। আগে ছিল এগুলো কাঠের, এখন এগুলোকে সিমেন্ট দিয়ে সাইডে লোহার রেলিং দেওয়া হয়েছে। যা এটা কারণ আছে, কারণ বিভিন্ন সময় এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে, এগুলো অনেক সময় জোয়ারের কারণে কর্দমাক্ত থাকে এবং এই যে কাঠের দেওয়ার কারণে কাঠগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং যারা পর্যটক আসেন তাদের খুব হাঁটতে কষ্ট হয়। চারপাশে কিন্তু শুনশান নিরাপত্তা, বিভিন্ন পাখির আওয়াজ এটা কিন্তু শুনতে পেয়েছি ওই সময়। কিছু তো সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে এরা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। এরা বিভিন্ন রকম পাখির ছবি তোলে। এই জায়গাটা মূলত যারা বনের ভিতরে গিয়ে ক্লান্ত হয়ে যায় তাদের জন্য শরবত অন্যান্য কিছু পাওয়া যায়। আমি শরবত কিনলাম, পাশাপাশি আরও কয়েকজন খেলাম। এগুলো পর্যাপ্ত দাম, এখানে 2-3 টাকা খরচ গেলেও তারা হয়তো রাখে। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা রিসেন্টলি করছে। আর এই লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, এটা একটা লাল কাঁকড়া, আর এগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আর একটা পানও দেখতে পেলাম যে এই স্পিড নিয়ে ও খাচ্ছে। এরা বান্দর তো বান্দরই, বুঝতে পারছেন তো। ডাক্তার জাফর ইকবালের সহদারে স্পিড খাচ্ছে। এই সর সর সর, এই স্পিড খেয়ে হেভি এনার্জি বাড়াচ্ছে। ভালো তো কিছু দেখিনি, বান্দর একটু পাগলামি দেখি। মজার একটা ঘটনা ঘটেছে, সবাই আমার সাথে যাইতে চাইছে কিন্তু সবাই আমার সাথে যাইতে পারে নাই। ঠিক আছে, পেজের নাম হচ্ছে কি জানো, অ্যাডভেঞ্চার উইথ হাসিব। ঠিক আছে, তারপরে আবার মংলাতে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে 60 গম্বুজ মসজিদ। সেখানে যাওয়ার জন্য আমরা চলে আসছি, আমাদের গাড়িতে উঠে পড়েছি ইতিমধ্যে। তারপর গাড়ি আমাদের চলতে শুরু করলো। দেখা যাক আমরা কতটুকু দ্রুত পৌঁছাতে পারি। চলে আসলাম 60 গম্বুজ মসজিদে এবং এখানে প্রবেশের যে ফি সেটা দেওয়া আছে। এই তো মসজিদ সম্পর্কে আপনারা এখন বিস্তারিত জানবেন। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ। আর এবং এইটা নিয়ে আমার আর একটা কিন্তু পার্টিকুলার ভিডিও আসবে। এটা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই কিন্তু এই মসজিদটা প্রতিষ্ঠা করেন এবং এই মসজিদ নির্মাণকাল নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই, সেজন্য এক্সাক্ট কোন সময় তৈরি হয়েছে এটা সঠিকভাবে বলা যায় না। আর এর যে নির্মাণ কাঠামো দেখতে পাচ্ছেন পুরান, বিশেষ করে 350 বছরের যে পুরনো হতে পারে এরকম। এটা হচ্ছে পিছনের গেট। এখান থেকে যে এই পাশে আর একটা দিঘি আছে, এই সেই দিঘিটা এখান থেকে পর্যবেক্ষণ করে, যে দিঘিতে অনেকে গোসল করে নেমে। আর খান জাহান আলী মাজারেও কিন্তু দিঘি আছে। আর ওই মসজিদ কমপ্লেক্সের বাইরে হাঁটার সময় এরকম দেখতে পাবেন কিছু গাছ দিয়ে সজ্জিত করা রাস্তা, যেইখান থেকে গেলে আপনার মন ভালো না হয়ে থাকতে পারবে না। এটা হচ্ছে যে বাগেরহাট 60 গম্বুজ মসজিদ নতুন পাশে সংযোজন জাদুঘর। ওই সময়কালীন বিভিন্ন খান জাহান আলী রহমতুল্লাহর বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র আছে। যাই হোক, বেরিয়ে পড়ছি। আমাদের নেক্সট গন্তব্য আছে দুপুরে লাঞ্চের পরে আমরা চলে যাব খান জাহান আলী রহমতুল্লাহ আলাইর আরেক মাজারের সংলগ্ন আরেকটা দিঘিতে। এটা মূলত হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই মাজারের গেট। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে, ওই হচ্ছে ছোট গেট। তারপর মূলত আসল যে জায়গা ওইটা।
চলেন ভিতরে যাই। এই হচ্ছে মূলত তার মাজারের এরিয়া, বিভিন্ন গম্বুজ দেখতে পাচ্ছি মাজারের উপর। আর এটা যে তৎকালীন সময়ে খুবই একটি জনপ্রিয় ছিল সেটার একটা নজির আছে এখানে। আর দিঘিগুলার আসলে আয়তন এত বিশাল, আসলে প্রকাশ করার মতো। এই দিঘি নিয়ে বিভিন্ন রকম মিথও আছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওতে। আর আসার সময় অবশ্যই এই অনেক সুন্দর জিনিসপত্র পাবেন যেটা আপনারা কিনতে পারবেন। যাই হোক, আমরা চলে আসছি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।